জি ম্যাম। ম্যাম আপনি ভালো আছেন? আমি তো আছি মোটামুটি ভালো। তোমাদের এটা আজকে খুব তাড়াতাড়ি আমি একটু রেডি করছি, সেজন্য আমার একটু দেরি হলো ঢুকতে আবার। আচ্ছা, আজকে তোমাদের সাথে আমার পড়া হচ্ছে কি স্ক্যান্টি ইউরিন এজিয়ান, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝি, তাই না? স্ক্যান্টি ইউরিন হচ্ছে যে ইউরিন পাসটা কম হবে, হ্যাঁ, ইউরিন পাসিংটা কম। এখন কতটুকু কম, তাই না? এটা দুটো টাইপ আছে, অলিগিউরিয়া আর এনোরিয়া, ঠিক আছে? আমি একটু আমার স্লাইড শেয়ারে চলে যাই, একটু রেডি করেছিলাম। ঠিক আছে, এখন দেখো স্ক্যান্টি ইউরিন বলতে আমরা সাধারণত দুটো ফেজ থাকে আমাদের, হ্যাঁ। একটা হচ্ছে অলিগিউরিয়া আর একটা হচ্ছে এনোরিয়া। অলিগিউরিয়া যেটা, সেটা হচ্ছে পাসিং অফ লেস দেন 500 ml অফ ইউরিন পার ডে, এবং এটা 12 আওয়ার্স এর মধ্যে হতে হবে। তবে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যেমন 500 ml ইউরিনটা কালেক্ট করা বা বোঝা সহজ, কিন্তু নিউনেটের ক্ষেত্রে বা পেডিয়াট্রিক্স এইজ গ্রুপের ক্ষেত্রে একটু কঠিন হয়। সেই জন্য আমরা আর একটু মানে আরো মানে কি সেম আর একটু স্পেসিফিক করে নিই, সেটা আমি তোমাকে পরের স্লাইডে দেখাচ্ছি। আর এনোরিয়াটা হচ্ছে কি কমপ্লিট অ্যাবসেন্স অফ ইউরিন, যে কোনো কজের জন্য এটা হতে পারে, যে কোনো ইউরিন পাস হয়নি লাস্ট 12 আওয়ার্স এর মধ্যে, হ্যাঁ। প্রত্যেকবার এরকম হয়ে যায় কেন? এখন দেখো আমরা একটু ডেফিনেশনটাও দেখি, অ্যাকিউট কিডনি ইনজুরি কাকে বলে, হ্যাঁ। এটা হচ্ছে নেলসনে, যেটা আমাদের পেডিয়াট্রিক্সে নেলসনে এখন নতুন যেটা অ্যাকিউট কিডনি ইনজুরির একটা ডেফিনেশনের মতো দিচ্ছে, সেটা হচ্ছে embodies a continuum of renal dysfunction that ranges from a small increase in serum creatinine to complete anuric renal failure. দেখো, এটা হচ্ছে যে একটা কন্টিনিউ রেনাল ডিসফাংশন হবে, কন্টিনিউ একটা প্রসেস, হ্যাঁ। রেনাল ডিসফাংশনের জন্য একটা কন্টিনিউ প্রসেস চলতে থাকবে, ইন্টারাপ্টেড প্রসেস না, কন্টিনিউ একটা প্রসেস চলবে, যেখানে দেখা যাবে যে সেরাম ক্রিয়েটিনিন খুব অল্প রেঞ্জ থেকে বাড়া শুরু করছে, মানে ইনক্রিজিং করতেছে, এবং আলটিমেটলি এটা পরে টু কমপ্লিট অ্যানোরিক রেনাল ফেলোর হবে, মানে একদম সিসেশন অফ ইউরিন হবে, অ্যানোরিক হবে, এবং রেনাল ফেলোরটা আলটিমেটলি স্ট্যাবলিশ হবে। এটা হচ্ছে এখন রিসেন্ট যেটা আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলতেছি, কিন্তু প্রিভিয়াসলি এই টার্মটা ছিল অ্যাকিউট রেনাল ফেলোর। আর এখন আমরা চেঞ্জ করে নতুন ভাবে এটাকে বলা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট রেনাল ফেলোর হলে এই অলিগিউরিয়া অ্যানিউরিয়াটাকে ডিফাইন করাটা সহজ ছিল, যে মানে রেনালটা ফেলোর হচ্ছে, সেই জন্য আমার ক্রিয়েটিনিন বাড়তেছে, আমি আস্তে আস্তে স্ক্যান্টি ইউরিন হয়ে যাচ্ছে। কিন্তু যখন কিডনি ইনজুরি বলতেছে, এটা আমরা আরেকটু এলাবোরেট একটা ডেফিনিশন হচ্ছে, যেখানে যে কোনো কারণে রেনাল ডিসফাংশন হোক, সেটার জন্য অল্প ক্রিয়েটিনিন ইনক্রিজিং এর সাথে সাথে রেনাল ফেলোরও স্ট্যাবলিশ হচ্ছে। যেটা একটা স্টেজিং আছে কিয়ার, সেটা কিডনি ডিজিজ ইমপ্রুভিং গ্লোবাল স্ট্র্যাটেজিতে, হ্যাঁ, গ্লোবাল আউটকাম। এই জিনিসটা যে কিডিগো মানে হচ্ছে এটা, কিডনি ডিজিজ ইমপ্রুভিং গ্লোবাল আউটকাম। এরা একটা স্টেজিং করছে, এটা একটা কনসেনসাস বডি বলে কিডনি ডিজিজের জন্য, পেডিয়াট্রিক এজ গ্রুপের জন্য তারা একটা স্টেজিং করছে। স্টেজিংটাতে বলা হয়েছে যে এখানে 3টা স্টেজ করা হয়েছে অ্যাকিউট কিডনি ইনজুরির ক্ষেত্রে, স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। স্টেজ 1 এর ক্রাইটেরিয়ার মধ্যে যেমন আছে, একটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিনকে তারা একটা ক্রাইটেরিয়া ধরছে, আর একটা ইউরিন আউটপুট। দুইটা দেখো, সিরাম ক্রিয়েটিন দেখতে পাচ্ছ তো তোমরা? জি ম্যাম। আচ্ছা, সিরাম ক্রিয়েটিনিনটা এখানে বলা হচ্ছে, দেখো 1.5 থেকে 1.9 টাইমস বেসলাইন ইনক্রিজ করবে। এক মানুষের যে কোনো সবারই ক্রিয়েটিনিন 1 এর নিচে থাকে। এখন তাহলে এটা কতটুকু বাড়তে হবে? 1.5 থেকে 1.9 টাইমস বেসলাইন। মানে বেসলাইন যদি এখন আমার 1 হয়, মানে আমি নর্মাল অবস্থায় আমার ক্রিয়েটিনিন 1 এর নিচে থাকার কথা, সেটা যদি এখন 1.5 আসে বা 1.9 আসে, তাহলে আমি ধরে নেব যে আমার স্টেজ 1 এ আছে।
এটা গেল 1 নাম্বার ক্রাইটেরিয়া। 2 নাম্বার ক্রাইটেরিয়া হবে ইউরিন আউটপুট, একসাথে ইউরিন আউটপুটটা কমতে হবে। সেটা দেখো আমি যে তোকে একটু আগে বললাম না, আমরা আরো স্পেসিফিক ইউরিন আউটপুটটাকে মেজার করতে চেষ্টা করি, সেটা হচ্ছে লেস দ্যান 0.5 ml পার কেজি পার আওয়ার ফর 6 to 12 আওয়ার্স। তার মানে একটা শিশুর ইউরিন আউটপুট হতে হবে লেস দ্যান 0.5 ml পার কেজি পার আওয়ার, প্রতি ঘন্টায় তার ওজনের ইয়েতে 0.5 ml নিচে ইউরিন আউটপুট থাকবে। স্টেজ 2 তে এসে দেখো সিরাম ক্রিয়েটিনিনটা আরো বেড়ে গেছে, যেটা 2 থেকে 2 টাইমস বেসলাইন। তার মানে এটা হচ্ছে যে আমার যে 1 থাকার কথা সেখানে 2 বা 3 এর কাছাকাছি চলে গেছে, হ্যাঁ ক্রিয়েটিনিন। আর ইউরিন আউটপুটটা হচ্ছে কি লেস দেন 0.5 ml পার কেজি পার আওয়ার ফর মোর দেন 12 আওয়ার। আলটিমেটলি সবগুলো আমরা 12 আওয়ারই পড়বো, এটা হচ্ছে 12 আওয়ারের উপরে হবে, হ্যাঁ। আর হচ্ছে যে স্টেজ 3 তে এসে দেখো সিরাম ক্রিয়েটিনিন 3 বেসলাইন, মানে এটা আরো বেড়ে 3 এর উপরে চলে যাবে ক্রিয়েটিনিনটা। আর ইউরিন আউটপুটটা অ্যানোরিয়া হবে ফর মোর দেন 12 আওয়ার, অ্যাটলিস্ট ফর মোর দেন 12 আওয়ার হবে, হ্যাঁ। মানে কমপক্ষে 12 ঘন্টা পর্যন্ত তার সিসেশন, কমপ্লিট সিসেশন অফ ইউরিন থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার একিআই, হ্যাঁ। একটা স্টেজিংটা করে নিচ্ছি আমরা। বাটনটা শেষ। আচ্ছা, এখন তোমাকে দেখতে পাচ্ছ তো? কেউ একজন একটু বলো, দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমার কম্পিউটারটা একটু ডিস্টার্ব করতেছে তো এই জন্য। আচ্ছা, কমন কজ অফ অ্যাকিউট কিডনি ইনজুরি কি হতে পারে? হ্যাঁ, কমন কজ গুলোর মধ্যে দেখো অ্যাকিউট কিডনি ইনজুরি প্রি রেনাল একটা কজে হবে, রেনাল কজে হবে, আর পোস্ট রেনাল কজে হয়। হ্যাঁ, প্রি রেনাল কজ গুলো দেখো, প্রি রেনাল কজ কি কি হতে পারে, যে মানে কিডনিতে কোনো কিছু এখানে কম, মানে কিডনি ইনজুর না, কিডনি ঠিক আছে কিন্তু আমার পেশেন্ট অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে গেছে। এটা কিভাবে হয়? কোনো পেশেন্টের যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়, সিভিয়ার ডিহাইড্রেশন আমরা কখন পাই? সাধারণত ডায়রিয়াতে, হ্যাঁ, সিভিয়ার ডিহাইড্রেশন হলো ডায়রিয়াতে। আরো কিছু কিছু ক্ষেত্রে আমরা সিভিয়ার ডিহাইড্রেশন পেশেন্ট পাই, যেমন বার্নে, হ্যাঁ, যখন হচ্ছে যে 10% মোর দেন 10%-এর উপরে বার্ন হয়, তখন অনেক সময় পেশেন্ট ডিহাইড্রেশন নিয়ে প্রেজেন্ট করে। কোনো কারণে ম্যাসিভ হেমোরেজ হচ্ছে, হ্যাঁ, যে কোনো কিছু কেটে গেছে, অথবা এই যে অর্থোপেডিক যে ইনজুরি গুলো যখন হয়, বোনস ইনজুরি হয়, তখন কিন্তু হিউজ হেমোরেজ ইন্টারনালিও হতে পারে। অথবা ধরো আরো কিছু অ্যাবডোমেনে যেমন স্প্লিন রাপচার হচ্ছে, ইন্টারনাল হিউজ হেমোরেজ হয়ে গেছে। এই ধরনের হেমোরেজ গুলোতেও সাডেন কিডনি শাটডাউন করে, হ্যাঁ। এটাকে অ্যাকিউট কিডনি ইনজুরির একটা কজ হচ্ছে প্রিরেনাল। প্রিরেনাল তাহলে কি কি? ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন, এনি কজ অফ সিভিয়ার ডিহাইড্রেশন, সেটা হেমোরেজ হতে পারে, বার্ন হতে পারে, গ্যাস্ট্রোএন্টারাইটিসের পরে হতে পারে। আর সেপসিসে সাধারণত সেপটিক শক ডেভেলপ করে, যেটা হচ্ছে কি ওই যে সেপসিসে যখন সাইটোকাইনস বা ইনফ্ল্যামেটরি মেডিয়েটরস গুলো রিলিজ হয়, তখন ভেসোডাইলেটেশন হয়, বলে কি হয় এক্সেস ফ্লুইড এক্সট্রাভাস্কুলার স্পেসে চলে যায়, তখনও হঠাৎ করে ইন্টারনাল ডিহাইড্রেশন হয়। তুমি বাইরে থেকে পেশেন্টকে মনে হবে না সে ডিহাইড্রেটেড, বাট তার যেহেতু হলো গিয়ে এক্সট্রাভাস্কুলার স্পেসে তার ভলিউমটা চলে যাচ্ছে ফ্লুইডটা, তখন কিন্তু তার রেনাল ভাস্কুলার যে ইয়াটা সেটা কমে যায়, রেনালে যে ব্লাড সার্কুলেশন সেটা কমে, তখন অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা কেন আমার প্রি রেনাল কজ। তার মানে অ্যাকিউট কিডনি ইনজুরির কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে প্রি রেনাল কজ গুলো, হ্যাঁ। আর রেনাল কজ গুলোকে আমরা পরে ধরি, কারণ তার আরো সিমটমস থাকে, সুতরাং আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি যে তার কিডনি ইনজুরি হচ্ছে। কিন্তু প্রি রেনাল কজ গুলোতে যদি আমি ক্লিনিক্যালি বা ক্লিনিশিয়ান হিসেবে যদি আমি খুব কনসিয়াস না হই, আমি অনেক সময় এটা মিস করে যাব। যেমন একটা পেশেন্ট ডায়রিয়া, আমি যদি তাকে জিজ্ঞেস না করি যে তার গত 12 ঘন্টার মধ্যে প্রস্রাব করছে কিনা, আমি কিন্তু মিস করে গেলাম তার কিডনি ইনজুরি হচ্ছে কিনা, হ্যাঁ। হয়তো মা তার সারাক্ষণই ওরিড হচ্ছে,
স্টুল পাস হচ্ছে আর বমি করতেছে, এটা নিয়ে। তার ইউরিন পাস নিয়ে মা কিন্তু জানে না, তো মা অডিট নাম। কিন্তু আমি অ্যাজ এ ফিজিশিয়ান, আমি যদি ওরিড না হই, আমি কিন্তু তার ডায়রিয়া ভালো করে ফেলতে পারবো, কিন্তু তার কিডনির একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলবো। সো আমাকে এই ব্যাপারটা আগে বুঝতে হবে। মানে এই জন্য ডায়রিয়া পেশেন্টকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সবসময় করি যে তার এই গত লাস্ট 12 ঘন্টা, মানে যতক্ষণ ডায়রিয়া চলতেছে লাস্ট 12 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে বাচ্চা প্রস্রাব করেছে কিনা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে, প্রিরেনাল কজের জন্য। এখন আসো রেনাল। নেক্সট কজ হচ্ছে প্রিরেনাল গেলে বা রেনাল কজ অফ দ্য একিআই। রেনাল কজের মধ্যে তোমরা জানো কিডনি কি কি থাকে, গ্লোমেরুলো কর্টেক্স, মেডুলা, কর্টেক্সের মধ্যে গ্লোমেরুলাস, এগুলো থাকে না। এখন দেখো গ্লোমেরুলাই যখন গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়, মানে ইনফ্লামেশন অফ দ্য গ্লোমেরুলাই, তখন হচ্ছে যে একটা কিডনি ইনজুরি হয়। এগুলোর মধ্যে কেন হতে পারে গ্লোমেরুলার নেফ্রাইটিস? একটা হচ্ছে আমরা পোস্ট ইনফেকশাস কজে হতে পারে, যে অন্য কোনো কারণে ইনফেকশন অন্য কোথাও হচ্ছে কিন্তু ইনজুরিটা হচ্ছে কিডনিতে। এটার মধ্যে কমন কজ হচ্ছে কি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এর একদম কমন, যেটা আমরা একটু পরে পড়বো, সেটা পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপর থাকবে কি লুপাস নেফ্রাইটিস। লুপাস নেফ্রাইটিসটা কি, যেটাকে আমরা বলি সিস্টেমিক লুপাস এসএলই। হ্যাঁ, লুপাস নেফ্রাইটিস এরাইথোমেটাস, ওটা এসএলইতে আমরা এটা পাই, লুপাস নেফ্রাইটিস। সেখানে কি হচ্ছে একই জিনিস, এখানে একটু অন্য কারণ। আগেরটাতে আমি ইনফেকশন একটা কজ বললাম, আর লুপাস নেফ্রাইটিস সেটা হবে কি অ্যান্টিজেন অ্যান্টিবডির যে ইমিউন কমপ্লেক্স তৈরি করে, তারা গিয়ে গ্লোমেরুলাই সেটেল ডাউন করে এবং গ্লোমেরুলাগুলিকে ড্যামেজ করে। এটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি দিয়ে হচ্ছে। তারপর আরেকটা পড়ি আমরা হেনোক্স কনলিন পারপোরা। এইচএসপি তেও একই কারণেই নেফ্রাইটিস হবে, এখানেও হলো গিয়ে এক ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি ইমিউন কমপ্লেক্স তৈরি করে, যেটা গিয়ে ড্যামেজ করে। অ্যানাদার কজ হচ্ছে দেখো হেমোলাইটিক ইউরোমিক সিনড্রোম। হেমোলাইটিক ইউরোমিক সিনড্রোমটা কি, এটা হচ্ছে কিছু কিছু ইকোলাই স্ট্রেন আর শিজেলা, এই ধরনের জিনিসগুলোতে যখন কোনো পেশেন্টের ডায়রিয়া বা ডিসেন্ট্রি হয়, তাদের পরবর্তীতে কিডনিতে ইনফেক্ট, তারা কিডনি হ্যাম্পার্ড হয় এবং সেখানে হেমোলাইটিক ইউরোমিক সিনড্রোম করে। কারণ এই কয়েকটা ইকোলাই কয়েকটা স্ট্রেন আছে আর শিজেলার কিছু স্ট্রেন আছে, তারা ডিসেন্ট্রি করার সাথে সাথে তাদের কিছু ফ্যাসিনেশন থাকে কিডনির প্রতি, ওই স্ট্রেন গুলো কিডনি ড্যামেজ করে এবং তখন হেমোলাইটিক ইউরোমিক সিনড্রোম হয়। ইউরোমিক হচ্ছে কিডনির জন্য, আর হেমোলাইটিক হচ্ছে যে হেমোলাইসিস হয়। এই পেশেন্ট গুলো প্রেজেন্ট করে সিভিয়ার এনিমিয়া নিয়ে, সাথে ইউরেমিয়া বা কিডনির মানে ইউরিন পাস কম হচ্ছে এবং তার সাথে ডায়রিয়া থাকতেছে, হেমোলাইটিক ইউরোমিক সিনড্রোম। এরপর আসবে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এখানে কি হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে কিছু কিছু কারণে যখন গ্লোমেরুলার ব্লাড সার্কুলেশন কমে যায়, তখন গ্লোমেরুলাগুলো নেক্রোসিস হয়, ইসকেমিক হয়, তারপর নেক্রোসিস হয়। প্রথমে ব্লাড সার্কুলেশন কমবে, সেজন্য ইসকেমিয়া ডেভেলপ হবে, মানে তার ওখানে সার্কুলেশন নাই, আলটিমেটলি সেলগুলো নেক্রোসিস হয়ে যায়। এটাকে বলা হয় এটিএন, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এটা কিন্তু সে প্রিরেনাল কজ গুলো তো আমরা পাবো একই, মানে এইটারই আরেকটা পার্ট হচ্ছে কি প্রিরেনাল কজ গুলো, ডিহাইড্রেশন হলে বা বার্নে পরে যখন ব্লাড সার্কুলেশন কমে গেলে রেনাল গ্লোমেরুলাই গুলো ইসকেমিক হয়ে গেল এবং আলটিমেটলি নেক্রোসিস হলো, তখন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। ভাস্কুলাইটিস, এখানে আমি একটা কজ লিখি নেই, ড্রাগ। কিছু কিছু নেফ্রোটক্সিজেনিক ড্রাগ আছে যারা গ্লোমেরুলাই গুলোকে নষ্ট করে, তাহলে সেটাও একটা ইম্পর্টেন্ট কজ রেনাল কজে। হ্যাঁ, ড্রাগ। তারপর রেনাল ভেইন থ্রম্বোসিস, এটা রেনাল একটা ডিজিজ, যে ভেইনে থ্রম্বাস ফর্মেশন করে, সব পেশেন্টের নাই, যে যাদের হবে তাদেরই থ্রম্বাস ফর্মেশনের একটা ব্যাপার থাকে। এবং রেনাল ভেইন থ্রম্বোসিস মানে থ্রম্বাস দিয়ে যখন রেনাল ভেইন ব্লক হয়ে যায়, সেখানেও ইসকেমিয়া এবং আলটিমেটলি অ্যাকিউট কিডনি ইনজুরি করতেছে। এটা গেল আমার রেনাল কজ গুলো। তাহলে রেনাল কজ কিন্তু একটা অনেক বড় একটা পার্ট। হ্যাঁ, তারপর আসো পোস্ট রেনাল কজ অফ একিআই। এটার মধ্যে কি কি থাকতেছে পোস্ট রেনাল কজের মধ্যে? প্রথমে আমাদের পেডিয়াট্রিক এজ গ্রুপে খুব ইম্পর্টেন্ট পোস্ট রেনাল কজের মধ্যে হচ্ছে যে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভস। আমরা জানি যে ইউরেথ্রাটা মেল পেশেন্ট বাচ্চাদের, মানে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে ইউরেথ্রা একটা বড় ট্রানজিট, মানে যেটা ফিমেল ইউরেথ্রা খুবই ছোট, কিন্তু মেল ইউরেথ্রাটা অনেক বড় এবং এর অনেকগুলো জায়গায় অবস্ট্রাকশন আছে। হ্যাঁ, যে একটা তো পোস্টেরিয়র ভালভ আছে, তারপরে থাকে ইউরেটরিক অনেকগুলো জাংশন থাকে, যে জাংশন গুলো বা পোস্টেরিয়র যে ইয়াটা ভালভটা অনেক সময় ইনকমপ্লিটলি ওপেন হয়, যে কারণটার জন্য দেখা যায় যে মেল বাচ্চারা ইউরিন পাস করার সময় ফুল, মানে যখন পাস করে ফুলটা পুরো ইউরিন সে কমপ্লিটলি ইভাকুয়েট করে না। দেখা যায় ওই ইউরেথ্রাল ভালভটা যেহেতু ইনকমপ্লিট, তার কিছু রিসেশন ফ্লুইড, মানে ম্যাচুরেশন করার পরে কিছু রেসিডুয়াল ভলিউম তার ইয়েতে থেকে যায় ব্লাডারে।
যখন রেগুলার বা ব্লাডারে কিছু ভলিউম থেকে যায়, এই ভলিউমটা একটা হতে পারে তাকে সিস্টাইটিস করতে পারে, মানে ব্লাডার ইনফেকশন করতে পারে। সিস্টাইটিস মানে ব্লাডারে ইনফেকশন, অথবা আরো বেশি পরিমাণ ফ্লুইড যদি বারবার থাকে, এটা আরো বেশি রিগারেট করে, মানে পিছনের দিকে চলে যায়, ভেসিকিউলারি রিফ্লাক্স করে কিডনিকে ড্যামেজ করতে পারে। তার মানে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভটা এক ধরনের কনজেনিটাল একটা ডিজিজ, হ্যাঁ, বাচ্চাদের, যে ক্ষেত্রে মেল বাচ্চার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের যত আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারবো তত তাড়াতাড়ি তাকে আমি কিডনি ইনজুরি থেকে রিকভার করতে পারবো। কারণ পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভটা আমাকে খুলে দিলেই এই প্রবলেমটা তো সলভ হয়ে যাচ্ছে। যদি আমি না খুলে তাকে অন্যরকম ট্রিটমেন্ট গুলো করতে থাকি, কোনো লাভ হবে না। আলটিমেটলি যখন এটা পারসিস্ট করে 10 বছর বা 11 বছর বয়স পর্যন্ত বাচ্চাটার, তখন কিন্তু তার পার্মানেন্ট কিডনি ড্যামেজ বেশিরভাগ সময় হয়ে যায়, মানে সে সিকেডির পেশেন্ট হয়ে যায়, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে যায়। আর বড় বাচ্চা, অ্যাডাল্ট সবার ক্ষেত্রে টিউমার, এরোলিথিয়াসিস এগুলো একটা কমন জিনিস। অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদের পেডিয়াট্রিক এজ গ্রুপে টিউমার খুবই আনইউজুয়াল, আর স্টোনও খুবই আনইউজুয়াল। এরোলিথিয়াসিস আমরা এত বেশি পাই না, কিন্তু আরেকটা যেটা কমনলি পাই সিস্টাইটিস। মেয়ে বাচ্চার ক্ষেত্রে তো সিস্টাইটিস খুবই কমন, ইউটিআই থেকে সিস্টাইটিস ডেভেলপ করে। আলটিমেটলি সেখানেও হলো গিয়ে এই অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। কজগুলো বুঝতে পারছো? একজন একটু বলো, মানে আমি একটু অনেক ফাস্ট মনে হয় বলছি, ধরতে পারছো কিনা? অর্থে তারপর আটকে যায়, এরকম করে কেন? আমি এভাবেই যাই, তাই না? এখন আমার হচ্ছে যে অ্যাকিউট কিডনি ইনজুরিটা আমি ডায়াগনোসিস করব। এভাবেই করবো। এখন আমি অ্যাকিউট কিডনি ইনজুরি ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস কিভাবে করব? সবগুলো ডায়াগনোসিস প্রায় কাছে একই রকম ভাবে আমরা পরীক্ষার খাতায় লিখবো, নিজেরা করার সময়ও তাই। প্রথমেই হবে পেশেন্টের হিস্ট্রি, তারপর থাকবে ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপর হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন যেটা বলি আমরা, আর তারপর ইনভেস্টিগেশন। এখানে দেখো হিস্ট্রিতে আমার যে কজগুলো আমি ইভালুয়েট করছি, এই কজগুলি জাস্ট মানে ইভ্যালুয়েশন করা, যে পেশেন্টের কোনো ডায়রিয়া ছিল কিনা, পেশেন্টের হিস্ট্রি অফ বার্ন ছিল কিনা, বা পেশেন্টের কোনো জ্বর ফিভারটা আমি নিব হিস্ট্রিতে, কারণ সেপসিস ছিল কিনা। আর গ্লোমেরুলার নেফ্রাইটিসের ক্ষেত্রে হলো গিয়ে যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো গ্লোমেরুলার নেফ্রাইটিসের ক্ষেত্রে কোন কোন হিস্ট্রিটা আমাদের তখন দরকার হবে। যেমন পোস্ট ইনফেকশনাস গ্লোমেরুলার নেফ্রাইটিস সাধারণত ইউজুয়ালি 5 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের এজ গ্রুপের হয়। তারপরে সিস্টেমিক লুপাস এরিথেমেটাস সেটা হলো গিয়ে এসিলিটা, সাধারণত ফিমেল চাইল্ডের হবে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হবে। হ্যাঁ, আর তার বডিতে আরো কিছু র্যাশ থাকে, যেগুলো ডায়াগনস্টিক র্যাশ বলি আমরা। হ্যাঁ, তো সেগুলো ছিল কিনা, এই ধরনের করে আমরা আস্তে আস্তে যাব। আর হচ্ছে যখন পোস্ট রেনাল কজের, মানে হিস্ট্রিতে তোমাকে মোটামুটি ডিজিজ একটু কজগুলো ধরে প্রতিটারই একটা দুটো ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হিস্ট্রিতে আছে কিনা আমি কোশ্চেন করতে হবে, হ্যাঁ, বা জেনে নিতে হবে। আর ফিজিক্যাল এক্সামিনেশনের সময় মেইনলি আমরা যেটা করি এখানে, যেহেতু অ্যাকিউট কিডনি ইনজুরি, আমার এখানে পার্ট অফ যেটা থাকবে যে আমি রেনাল এক্সামিনেশন তো করবো, রেনাল অ্যাঙ্গেল টেন্ডার কিনা, তারপর ব্লাডার ফুল কিনা, যেগুলো আমাদের রেনাল এক্সামিনেশন সেটা আমরা করবো অ্যাজ ইউজুয়াল। সাথে আমাদের জেনারেল এক্সামিনেশনের কিছু পার্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, রেনাল এক্সামিনেশন। আর তোকে তো খোকা বাবুর লাগবে, কারেন্ট নেই কিনা জিজ্ঞেস করতে চাইছি। কোন একজনের ইয়েটা মিউট করে আনমিউট করে দাও একটু, কারণ কথা শোনা যাচ্ছে তো। তাহলে এটা গেল ক্লিনিক্যাল এক্সামিনেশন। হ্যাঁ, তারপরে আসো আমরা এখন ইনভেস্টিগেশন করব। হ্যাঁ, ক্লিনিক্যাল এক্সামিনেশন বুঝতে পারছো তো? এটা আসলে আমি যদি মানে ওয়ার্ডে যদি দেখানো যায় তাহলে সব থেকে ভালো, মানে আমাদের পার্ট অফ রেনাল এক্সামিনেশন সাথে জেনারেল এক্সামিনেশন দুটোটাই আমাকে এখানে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, যতদূর সম্ভব পরীক্ষার খাতায়ও লিখতে হবে দুটো পার্টি, আর হলো গিয়ে পরীক্ষার সময় যদি এক্সামিনেশন থাকে তাহলে দুটোটাই করতে হবে। এখন আসো ইনভেস্টিগেশন। আমরা কি কি ইনভেস্টিগেশন একটা অ্যাকিউট কিডনি ইনজুরি ডায়াগনোসিসের জন্য আমার লাগবে? আমি কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পিবিএফ এখানে দেখবো। কমপ্লিট ব্লাড কাউন্টে কি কি থাকতে পারে? এখানে হিমোগ্লোবিন, সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ যখন সিকেডি হয় তখন হিমোগ্লোবিন অনেক কম থাকে, কিন্তু এখানে হিমোগ্লোবিন কম থাকতে পারে আবার নাও থাকতে পারে, হিমোগ্লোবিন নর্মালও থাকতে পারে। হিমোগ্লোবিন যদি কম থাকে অনেক সময় এটা যেহেতু তার কিডনি অনেক সময় হিমাচুরিয়া পেশেন্ট প্রেজেন্ট করে, সেই জন্য হিমোগ্লোবিন লস হতে পারে একটা। 2 নাম্বার হতে পারে যে তার যেহেতু কিডনি ইনজুরি হয়েছে বডিতে প্রচুর ফ্লুইড চলে আসতে পারে, সুতরাং ডাইলুশনাল এনিমিয়া হতে পারে, সেজন্য হিমোগ্লোবিন কমতে পারে। আর পিবিএফ সাধারণত আমরা এখানে নর্মোসাইটিক নর্মোক্রোমিক এনিমিয়াটাই পাবো। তারপর আসলে আমরা সেরাম ইলেকট্রোলাইটটা দেখবো।
যেটা পরবর্তীতে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সিকেডি ডায়াগনোসিস। সিবিসির আগে আমি ইউরিন রুটিন যেটা এক্সামিনেশন সেটা করাটা ভালো। সেখানে আমি আরবিসি পেতে পারি যদি গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়, সে বা এসএলই হলেও আমার আরবিসি কাস্ট এগুলো চলে আসবে, আরবিসি কাস্ট। আর সিস্টাইটিস বা ইনফেকশনের কজ থাকলে পাস সেল প্রেজেন্ট থাকবে। এরপর আমি সেরাম ইলেকট্রোলাইট করবো। অ্যাকিউট কিডনি ইনজুরিতে যেটা হবে কি, যেহেতু এখানে ওয়েস্ট প্রোডাক্ট গুলো সে কিডনি আর বের করে দিতে পারছে না, ওয়েস্ট প্রোডাক্ট গুলো সব জমা হবে, সেজন্য পটাশিয়ামটা যেমন বের হবে না, তাহলে পটাশিয়াম বেশি থাকবে, হাই পটাশিয়াম পাবো, মানে হাইপারক্যালেমিয়া পেশেন্টের হবে। আর লো বাইকার্বনেট থাকবে, মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে। আর সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া যদি দেখি এগুলো রেজ থাকবে। কিছু কমপ্লিকেশন হতে পারে এই একিআই, সেই কমপ্লিকেশন গুলো দেখার জন্য আমরা মেইনলি ইসিজি করতে পারি, চেস্ট এক্সরে করবো, আলট্রাসোনোগ্রাফার অ্যাবডোমেন। আর কি কারণে হয়েছে কজগুলো এভালুয়েশনের জন্য আমরা এসও টাইটার দেখবো, কমপ্লিমেন্ট 3-4 দেখতে পারি। কমপ্লিমেন্ট 3টা দেখবো মেইনলি পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলার নেফ্রাইটিসের জন্য, যেখানে কমপ্লিমেন্ট 3টা লো থাকবে। আর কমপ্লিমেন্ট 3 and 4 দোনোতে বোথ লো থাকবে এসএলই বা লুপাস নেফ্রাইটিসে। এএনএ, অ্যান্টি ডিএনএস ডাবল, যেটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ড ডিএনএ দেখবো, সেগুলো সবই দেখবো আমরা লুপাস নেফ্রাইটিসের জন্য। তারপর আর সবগুলো কজ ইভ্যালুয়েট করার পরে যদি আমি কজ না পাই একেআই এর কজ কি, তাহলে আমাকে আলটিমেটলি রেনাল বায়োপসি পর্যন্ত যেতে হবে। রেনাল বায়োপসি করে দেখতে হবে যে গ্লোমেরুলার কোথায় এই সমস্যাটা হচ্ছে। এখন হলো গিয়ে আমার ক্লিনিক্যাল ফিচার গেল, এখন ট্রিটমেন্ট। ক্লিনিক্যাল ফিচার ইনভেস্টিগেশন গুলো, এখন ট্রিটমেন্ট। আমি কিভাবে এটা ট্রিটমেন্ট করবো? সাধারণত অ্যাকিউট কিডনি ইনজুরি যেটা স্টেজ 1 and 2, এদের তেমন কোনো ট্রিটমেন্ট লাগে না, শুধু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলেই হয়ে যায়। কারণ স্টেজ 1-2 তে ক্রিয়েটিনিন খুব বেশি কিন্তু আমার বাড়ে নাই, ক্রিয়েটিনিন আমার 2 বা 2.9, মানে 3 নিচেই আছে। আর যে কিডনি ইউরিন আউটপুটটাও আমার 12 আওয়ার্স পর্যন্তই শুধুমাত্র কম। সেক্ষেত্রে যদি আমার ডায়রিয়ার পেশেন্ট হয়, প্রথমে আমরা একটু ডায়রিয়াটাকে এমফাসিস দিচ্ছি এই জন্য যে কারণ আমাদের পেডিয়াট্রিক এজ গ্রুপে ডায়রিয়ার জন্য অ্যাকিউট কিডনি ইনজুরি বা রেনাল ফেলিওর নিয়ে পেশেন্ট আসে। তো সেক্ষেত্রে আমি ডায়রিয়াতে তো সাধারণত আমরা কি দেই? স্যালাইন। একটু একজন বলো। জি ম্যাম। ডায়রিয়া যদি কোনো একটা বাচ্চা আসছে, আমরা আমাদের চয়েস অফ স্যালাইনটা কি থাকে, যে আমরা যে ফ্লুইডটা দিই বাচ্চাকে, সেটা কি ফ্লুইড দেই? কলেরাস মুখে না, যদি আমাদের সিভিয়ার ডিহাইড্রেশন আসে, সাধারণত অ্যাকিউট কিডনি ইনজুরিতে হবে সিভিয়ার ডিহাইড্রেশন। কলেরা স্যালাইন। কলেরা স্যালাইনে একটা ম্যাটেরিয়ালস মধ্যে কি থাকে? পটাশিয়াম। এখন দেখো, যদি আমার বাচ্চাটা এরকম ডায়রিয়া নিয়ে আসছে, আমি তাকে সিভিয়ার ডিহাইড্রেশন উইথ, কিন্তু তার আমি হিস্ট্রিতে নিলাম, মাকে জিজ্ঞেস করলাম যে গত 12 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে বাচ্চা ইউরিন পাস করেছে কিনা। মা বললো না, কোনো ইউরিন সে দেখেনি, ইউরিন পাস করে নাই। আমি তো ধরে নিচ্ছি বাচ্চাটার কিডনি ইনজুরি হচ্ছে, তাই তো? সেক্ষেত্রে আমি কি তাকে প্রথমে কলেরা স্যালাইন দিব? আর যদি দেই, কেন দিব? আর না দিলেও বা কেন দিব না? একজন একটু বলো দেখি কতটুকু, মানে আমি তো অনেক ফাস্ট পড়াই গেছি, তোমরা বুঝতে পারছো কিনা। ম্যাম দিব না। কেন দিব না? কারণ হচ্ছে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স আছে, ওটা না দেখে। ওটা না দেখে না, কলেরাতে কি থাকে? কলেরা স্যালাইনে থাকে পটাশিয়াম। আমার যদি বাচ্চা ইউরিন পাস না করে, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি তার অ্যাকিউট কিডনি ইনজুরি, তার মানে তার হাইপারক্যালেমিয়া অলরেডি হচ্ছে, কারণ তার পটাশিয়াম কিন্তু সে বডি থেকে বের করে দিচ্ছে না, পটাশিয়াম সে রেখে দিচ্ছে। এখন যদি আমি তাকে কলেরা স্যালাইন সাথে সাথে দিই, তাহলে সে কিন্তু আরো বেশি হাইপারক্যালেমিয়া ডেভেলপ করে যাবে, তাই না? সেই জন্য আমি প্রথমেই, যখন বাচ্চার ইউরিন পাস না হওয়া কোনো বাচ্চা ডায়রিয়া নিয়ে আসলে, প্রথমে আমি তাকে কারেকশন করবো নর্মাল স্যালাইন দিয়ে। আমরা 20 ml পার কেজি বডি ওয়েটে 20 মিনিটস নর্মাল স্যালাইন দিব। ডায়াবেটিক্স তখন দিতে পারি একটা, ফেসিমাইড একটা দিয়ে দিতে পারি স্টেট দিয়ে, দেখবো মানে কিছু ফ্লুইড যাওয়ার পরে, ধরো 100 ml ফ্লুইড চলে যাওয়ার পরে আমি একটা ডায়াবেটিক দিব। যদি তার ইউরিন পাস করে, তারপরে আমি তাকে কলেরা স্যালাইন স্টার্ট করব। ঠিক আছে? সবসময় সব জায়গায় ইলেকট্রোলাইট দেখার হয়তো সুযোগ আমাদের থাকে না, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা হবে এরকম। যখনই আমি শুনবো যে বাচ্চা ইউরিন পাস করে নাই, ডায়রিয়ার পেশেন্ট, আমি তাকে প্রথমে নর্মাল স্যালাইন কারেকশন দিব, তারপর আমি কলেরা স্যালাইনে যাব যখন সে ইউরিন পাস করবে। এগুলি হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। বেসিক্যালি আমি যখন স্টেজ 3 যে ফলোইং ট্রিটমেন্ট গুলো ফলো করবো, সেখানে যেগুলো আমার সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে থাকে, সেগুলোই আমি এখানে প্রথম স্টেজ 1 and 2 তে দিব। এখন দেখো স্টেজ 3 তে কি করতেছি। স্টেজ 3 তে আমাকে প্রথমে একটা জেনারেল মেজারমেন্ট নিতে হবে। সেটা হচ্ছে কি, যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমাদের কাউন্সেলিং খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, কাউন্সেলিং করতে হবে পেশেন্টকে, বাচ্চাটার ওই যে ডিজিজটা চলতেছে তার নেচার অফ দ্য ডিজিজ, কন্টিনিউশনটা কিরকম হতে পারে, ট্রিটমেন্ট অপশন গুলো আমার কাছে কি আছে, এই দেশে কি আছে, বা আমার হসপিটাল সেটআপে কি আছে, বা আরো বেটার অপশন কোথায় আছে, দোনোটাই তাকে বলতে হবে। ট্রিটমেন্ট না করলে কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, আর ট্রিটমেন্ট করার পরেও তার প্রগনোসিস
এই ডিজিজটা প্রগনোসিস কি, তিনটাই এই চারটা পয়েন্ট সবসময় পরীক্ষার খাতায় লিখো, পেশেন্ট ডিল করার সময় মাথায় রাখতে হবে যে কাউন্সিলিং খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, সবসময় জেনারেল মেজারমেন্টে এটা প্রথমেই লিখতে হবে যে কাউন্সিলিং নেচার অফ দ্য ডিজিজ সম্পর্কে তাকে প্যারেন্টসকে জানাতে হবে, ট্রিটমেন্ট অপশনগুলো জানাতে হবে, সেটা আমার নিজের সেটআপে কি আছে, বেটার সেটআপে কি আছে, কমপ্লিকেশন কি হতে পারে যদি আমি ট্রিটমেন্ট না করি, আর ট্রিটমেন্ট করলেও যে ওষুধগুলো আমি অ্যাপ্লাই করব সেগুলোর কি কমপ্লিকেশন আছে সেটা আমাকে বলতে হবে। হ্যাঁ, আর প্রগনোসিস বলতে হবে। আর এখন আসলে সাপোর্টিভ ট্রিটমেন্ট আমি কি দিতে পারি এই ক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট কিডনি ইনজুরির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তখন ওখানে লিখতে ভুলে গেছিলাম যে ড্রাগস কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট কজ ফর দ্য অ্যাকিউট কিডনি ইনজুরি। সেটা গ্লোমেরুলো যে রেনাল যে কজটা সেটা করে। সেই জন্য যে এনি ড্রাগ যদি পেডিয়াট্রিক পেশেন্টটা নিতে থাকে তখন আমি প্রথমেই ডিসকন্টিনিউ করবো যে কোনো নেফ্রোটক্সিক ড্রাগ গুলো। হ্যাঁ, তারপরে আমার থাকবে তাকে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে। হ্যাঁ, ফ্লুইড রেস্ট্রিকশনটা আমাদের সবসময় যেভাবে আমরা করি সেটাই 400 ml পার মিটার স্কোয়ার, আর প্রিভিয়াস ডে আউটপুট যতটুকু সে নিচ্ছে তার পার মিটার স্কোয়ার 400 ml দিব, তার সাথে প্রিভিয়াস ডে আউটপুট যতটুকু আসে সে পুরো ফ্লুইড রেস্ট্রিক্ট করে দিব। তারপরে যদি দেখি যে এখন ইউরিন পাস হয়নি তাহলে কিছু ফ্লুইড দিয়ে আমি ডায়োটিক্স দিতে পারি। ডায়োটিক্সটা ফ্রুসিমাইডকে আমরা ইউজুয়ালি চয়েস করি এবং 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডোজ হিসেবে দিব। হ্যাঁ, ওরালি দিতে পারি, ইনজেক্টেবল ফর্মুলাতে দিতে পারি। যদি এরপরও দেখি যে তার ইউরিন পাস হচ্ছে না এবং তার ইলেকট্রোলাইট বেড়ে যাচ্ছে, ক্রিয়েটিনিন বারবার আরো বেড়ে গেছে, তাহলে আমি শর্ট একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস দিতে পারি। এবং তার নিউট্রিশনটা মেনে পেরিটোনিয়াল ডায়ালাইসিস গুলোর মধ্যে যেটা হচ্ছে যে আমরা দুই রকম ডায়ালাইসিস আছে। একটা হচ্ছে যে আমরা যেটা হলো কি হসপিটালে আমাদের অ্যাবডোমেনে আমরা শুধুমাত্র স্যালাইন ব্যাগ দিয়ে আমরা একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস দিতে পারি, সেটা খুবই শর্ট টাইমের জন্য সব থেকে ভালো। সাধারণত সিকেডি পেশেন্ট ডেভেলপ করে গেলে তখন আমরা হেমোডায়ালাইসিস বা অন্যান্য যেগুলো লং ডিউরেশন ডায়ালাইসিস লাগে সেগুলোতে যাই। আর আমরা এখানে যাব যেটা হলো আমরা অ্যাবডোমেনে শর্ট পিরিয়ডের জন্য করি, মানে একটা বা দুটো সিটিং ডায়ালাইসিস লাগবে, সেগুলো আমরা এভাবেই দিয়ে ফেলি, পেরিটোনিয়াল ডায়ালাইসিস দিব। তারপরে আমরা নিউট্রিশনটাকে তার ঠিক করে দেবো। সাধারণত অ্যাকিউট কিডনি ইনজুরিতে নিউট্রিশন খুব হ্যাম্পার হয় না, কারণ খুব শর্ট টাইমের মধ্যে ইনজুরি হচ্ছে। সিকেডির পেশেন্টকে নিউট্রিশন আমাকে প্রোটিন থেকে শুরু করে কার্বোহাইড্রেট সে কতটুকু নিবে, ফ্যাট কতটুকু নিবে, সবই মেজার করে দিতে হয়, কারণ তারা লং ডিউরেশন মানে ডিপ্রাইভ কন্ডিশনে থাকে। আর প্রোটিন একটু বেশি বেড়ে কমে গেলে তারা খুব দ্রুত সিক হয়ে যায়। সুতরাং ওইখানে যে পরিমাণ রেস্ট্রিকশন লাগে এখানে আমাদের তেমন লাগে না। তারপরে যে সময়তে অ্যাকিউট কিডনি ইনজুরি টার্ম চলতেছে তখন আবার প্রোটিনটা সাধারণত 0.5 থেকে 1 গ্রাম পার কেজি পার ডে হিসেবে দিব। আর নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট অফ অ্যাসোসিয়েটেড কন্ডিশন। এই যে অ্যাকিউট কিডনি ইনজুরি হওয়ার পরে তো আমার কিছু কমপ্লিকেশন তার ডেভেলপস করছে, হাইপারক্যালেমিয়া হচ্ছে, হাইপারটেনশন থাকতে পারে, অ্যাসিডোসিস ডেভেলপস করছে, হয়তো এই অ্যাসিডোসিস এবং হাইপারটেনশনের জন্য সিজারিংও নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে আমাকে এই অ্যাসোসিয়েট কন্ডিশন গুলো কারেকশন করতে হবে। হাইপারক্যালেমিয়া থাকলে আমি হাইপারক্যালেমিয়া কারেকশন করব। হাইপারক্যালেমিয়া কারেকশনের জন্য আমরা যে জিনিসগুলো ইউজ করি, ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে পারি, ইনসুলিন দিতে পারি উইথ গ্লুকোজ, তারপরে হলে গিয়ে ক্যাক্সেলেট দিতে পারি যেটা পটাশিয়াম খুব দ্রুত বডি থেকে কমায়, ওটার স্টেজ আছে, সেগুলো আমরা করবো। হাইপারক্যালেমিয়া যখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করবে সেখানে যেগুলো আছে সেই ট্রিটমেন্টে হাইপারক্যালেমিয়া। মেটাবলিক অ্যাসিডোসিস কারেকশন করতে পারি। আর হাইপারটেনশন থাকলে আমি অ্যান্টি হাইপারটেনসিভ দেবো, সাধারণত নিফিডিপিন দিতে পারি, মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর হচ্ছে যে এনজিওটেনসিন যে এসি ইনহিবিটর গুলো দিতে পারি। আর সিজারিং থাকলে পারেক্টাল ডায়াজেপাম দিতে পারি। এখন দেখো এটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি কিন্তু কোনো আইসোলেটেড ডিজিজ না, এটা হচ্ছে যে কোনো একটা তার আন্ডারলাইন কজ হচ্ছে এবং হচ্ছে তারপর তার এই ডিজিজটা হচ্ছে, তাই না? সুতরাং সেক্ষেত্রে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইন কজটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং অ্যাকর্ডিং দিস ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে? মোটামুটি আমার এইটুকুনি কি অ্যাকিউট কিডনি ইনজুরি। আর আমরা এরপরে পড়বো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। হ্যাঁ, আর অ্যাকিউট কিডনি ইনজুরি প্রগনোসিসটা কেমন? যদি প্রিরেনাল কজ হয় সাধারণত প্রগনোসিস খুবই ভালো,
হ্যাঁ, যখনই আমি আন্ডারলাইন কজ কারেকশন করে দেবো সেগুলো গিয়ে পেশেন্ট রিকভার করে যাবে। যেমন ডায়রিয়া পেশেন্ট আমি নর্মাল স্যালাইন দিয়ে যদি ঠিক মতো তাকে ফ্লুইড দিতে পারি এবং তার সার্কুলেশন ভালো করে দিই, সে ভালো হয়ে যাবে। সেপসিসের পেশেন্ট অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে পড়লে অনেক সময় পেশেন্ট ভালো হয়ে যায়। কিন্তু যেগুলো গ্লোমেরুলোনেফ্রাইটিস বা গ্লোমেরুলার ইনফল্ভ, আমাদের পোস্ট ইনফেকশনটা খুবই ভালো, 95% ক্ষেত্রে রিকভারি খুব ভালো। কিন্তু যেটা সিস্টেমিক লুপাস বা লুপাস নেফ্রাইটিস ডেভেলপ করে তাদের রিকভারি একটু খারাপ। হ্যাঁ, মানে খুব সহজে ভালো হয় না, সেগুলো রেনাল বায়োপসি পর্যন্ত যায়। পোস্ট রেনাল কজের মধ্যে যেমন পোস্টেরিয়র ভালভ যেটা বললাম, সেটা হলো গিয়ে যদি আমি আর্লি ডায়াগনোসিস করতে পারি তাদেরও আমার কিডনি ইনজুরি মানে সিকেডি ডেভেলপ করার চান্স কম থাকে। কিন্তু যদি এটা লং ডিউরেশন থাকে তাহলে অ্যাকিউট কিডনি ইনজুরি থেকে তো সিকেডিতে টার্ন করে। তার মানে এগুলো হচ্ছে প্রগনোসিস। এখন আসো আমরা এজেন্ট একটু পড়ি, তাই না? তোমাদের ওখানে এজেন্ট কিন্তু নেফ্রোটিক সিনড্রোম পড়াতে গেলে কিন্তু তোমাদের অনেকটা লম্বা সময়ও লাগবে। আমি বুঝতেছি না যে এত লম্বা সময় আসলে শুধু কিডনি ডিজিজ পড়ায় ফেলানো খুব কঠিন একটা ক্লাসে। তাহলে আমি একটু এজেন্টটা বলি। হ্যাঁ, আমি ওটা অবশ্য রেডি করি নাই, মুখে বলতেছি, একটু শোনো তোমরা। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা অ্যাকিউট পোস্ট ইনফেকশাস, এটাকে বলা হয় কয়েকটা নাম আছে। অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, সব রকম ভাবে এটাকে বলা যায়। কেন বললাম অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল? কেন? এটা স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হওয়ার পরে গ্লোমেরুলোনেফ্রাইটিসটা ডেভেলপ করে। তার মানে তাহলে এখন স্ট্রেপ্টোকক্কাল যে ইনফেকশনটা সেটা কোথায় হয়? হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস একটা কমন অর্গানিজম যেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকভাবে ইনভলভ হতে পারে। একটা হয় আমাদের থ্রোটে, যেটা আমরা সো থ্রোট বলি, সো থ্রোট ইনফেকশন নিয়ে বাচ্চা প্রেজেন্ট করতে পারে। তারপর আরেকটা হয় স্কিনে বিভিন্ন রকম বলস নিয়ে বা ফরাঙ্কেল নিয়ে বা স্কিনে পাস্টুলস হলো, হ্যাঁ, বাচ্চাটা চুলকালো, সেগুলো স্কিন ইনফেকশন। সাধারণত স্ক্যাবিস এর পর এটা হয়। হ্যাঁ, স্ক্যাবিস তো হচ্ছে যে একটা প্যারাসাইট দিয়ে হচ্ছে, কিন্তু ওই জায়গায় যে একটা ইনফেকশনের মতো থাকলো, বাচ্চাটা বারবার চুলকালো, সেখানে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা হচ্ছে। এবং কি হচ্ছে, প্রথমে স্ট্রেপ্টোকক্কাল যে ইনফেকশনটা হওয়ার পরে আমার অ্যান্টিজেন বডিতে ঢুকলো, সেটা থ্রোট দিয়ে হতে পারে অথবা স্কিন ইনফেকশন থেকে। যখন আমার অ্যান্টিজেন বডিতে ঢুকলো, আমি আমার বডি নিজের ইমিউন সিস্টেমের জন্য অ্যান্টিবডি তৈরি করলো। এখন যে অ্যান্টিজেন অ্যান্টিবডিটা তৈরি হলো, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যে ইমিউন কমপ্লেক্সটা, সে ব্লাডে ঘুরতে ঘুরতে তার অ্যাফিনিটিটা থাকবে গ্লোমেরুলার প্রতি। আলটিমেটলি সে গিয়ে সেটেলড হবে কিডনিতে, গ্লোমেরুলাইগুলোতে সেটেলড হলো। যে ইমিউন কমপ্লেক্সটা সে সেটেলড হলো এবং কি করলো, গ্লোমেরুলাই কে কিছুক্ষণ সে ইসকেমিক করে দিল, ইসকেমিয়া ওখানে ডেভেলপ করলো, কারণ ইনফ্লামেশন হবে ওখানে, ইডিমেটাস হয়ে যাবে, তারপর ইসকেমিয়া হবে, ব্লাড সার্কুলেশন কমে যাবে, মানে রেনাল ব্লাড ফ্লোটা কমে গেলে আলটিমেটলি ওখানে নেক্রোসিস বা ইনজুরি হলো। এটাই হচ্ছে এটিওপ্যাথোজেনেসিস। যখন কিডনি ইনজুরিটা হলো, তার গ্লোমেরুলোনেফ্রাইটিস কিডনি ইনজুরি হয়ে গেল, তখন কি হচ্ছে, সে রেনাল যে ব্লাড ফ্লোটাও কমে গেলে যে আমাদের যে ওয়েস্ট প্রোডাক্ট ফ্লুইড অথবা হলো কি যে বাইকার্বনেট, তারপর ধরো পটাশিয়াম, সে বের করে দেওয়ার কথা গ্লোমেরুলাই দিয়ে, সেগুলো সে বের করতে পারছে না। তার মানে সেগুলো অ্যাকুমুলেটেড হচ্ছে বডির ভিতরে। প্রথমে যে ফ্লুইডটা সে পাস করতে পারছে না, ফ্লুইড অ্যাকুমুলেশন হলো, তখন কি হলো যে বডির মধ্যে রেনাল ফ্লুইড অনেক বেশি হয়ে গেল। এই ওভার ফ্লুইডের জন্য যেটা হবে, তার হার্টে ব্লাড সার্কুলেশনটা, হার্টেরও ওভারফ্লো হবে এবং হার্ট ফেইলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর নিয়ে এই গুলো প্রেজেন্ট করতে পারে। এটা হচ্ছে ভলিউম ওভারলোডের জন্য। লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, হাইপারটেনশন, এগুলো নিয়ে সে প্রেজেন্ট করবে ভলিউম ওভারলোডের জন্য। আর পটাশিয়াম বাড়ার জন্য হাইপারক্যালেমিয়া থাকবে, এবং হচ্ছে যে হাইপারটেনশনের জন্য তার অনেক সময় হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে বুঝতে পারছি এটার প্যাথোজেনেসিসটা কি, এটিওপ্যাথোলজিটা। প্রথমেই হচ্ছে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করবে, যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি হয়ে ইমিউন কমপ্লেক্স ফর্ম করবে, ইমিউন কমপ্লেক্স দিয়ে গ্লোমেরুলোতে সেটেলড হবে, সেখানে গ্লোমেরুলোনেফ্রাইটিস করবে। সেটা কি, এক ধরনের ইনফ্লামেশন হয়ে ইসকেমিয়া হয়ে রেনাল ব্লাড ফ্লোটা কমে যাবে। যেহেতু রেনাল ব্লাড ফ্লো কমে গেল, কিডনি ইনজুরি হলো, আলটিমেটলি আমার ফ্লুইড, পটাশিয়াম, ইলেকট্রোলাইটস, এগুলো সে বের করে দিবে না, ওয়েস্ট প্রোডাক্ট গুলো সে বের করতে পারবে না। তাহলে এগুলো অ্যাকুমুলেটেড হবে বডিতে অ্যাকুমুলেশন, যখন ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, তাহলে ওভার ফ্লো হচ্ছে, ওভার ফ্লুইড হচ্ছে। সেই ফ্লুইডের জন্য প্রথমে আমার যেটা হবে, হাইপারটেনশন হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হতে পারে, হার্ট ফেইলিওর হতে পারে। তারপরে যেটা হবে, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে। পটাশিয়াম বেশি হয়ে যাওয়ার জন্য হাইপারক্যালেমিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তোমাদের কি ক্লিয়ার হয়েছে এটিওপ্যাথোজেনেসিসটা? একজন একটু বলো,
শুনতে পাচ্ছো? জি ম্যাম। প্যাথোজেনেসিসটা ইটিওপ্যাথোজেনেসিসে ক্লিয়ার হচ্ছে এজিএন এর? জি ম্যাম আচ্ছা। আচ্ছা, এখন দেখো আমরা এরপরে চলে যাই ক্লিনিক্যাল ফিচারে। কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে বাচ্চাটা প্রেজেন্ট করবে। সাধারণত অ্যাকিউট পোস্ট ইনফেকশন গ্লোমেরুলোনেফ্রাইটিসের এজ রেঞ্জ হচ্ছে 5 থেকে 12 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, কারণ যে কোনো ইনফেকশনের জন্য তো একটু সময় লাগে। থ্রোট পেইন বা থ্রোট যে সোর থ্রোটটা হয় বা স্কিন ইনফেকশনের প্রায় 1 থেকে 6 উইকস পরে তোমার গ্লোমেরুলোনেফ্রাইটিসটা ডেভেলপ করে। কেন? ওই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি যে ইমিউন কমপ্লেক্সটা দিয়ে তৈরি হওয়ার যে সময়টা তাকে দিতে হবে, যে বডিতে অ্যান্টিজেন ঢুকবে অ্যান্টিবডি হবে, এই সময়টার জন্য তাদের 1 থেকে 6 উইকস লাগে। কিছু স্ট্রেইনের ব্যাপার আছে। সোর থ্রোটের জন্য সাধারণত স্ট্রেপ্টোককাস, যেটা গ্রুপ বিটা হেমোলাইটিক যে স্ট্রেপ্টোককাস, তার 12 স্ট্রেইনটা সোর থ্রোট বেশি করে। আর যেটা স্কিনে সেটা হচ্ছে 49 স্ট্রেইন। এগুলো একটু জেনে রাখতে হবে স্ট্রেইন গুলো। এটা টিচারদের খুব ফেভারিট একটা ভাইবা কোশ্চেন, 12 বা 49, এই দুটো স্ট্রেইন খেয়াল করবে। হ্যাঁ, পড়ার সময়ও বইতেই পাবা। আর হচ্ছে কি ক্লিনিক্যাল ফিচার এখন আসে। আমি এইজ গ্রুপটা দেখলাম যে 5 থেকে 12 ইয়ার্স এজ গ্রুপের হবে। কি কি প্রেজেন্ট করতে পারে নিয়ে, তার হিস্ট্রিতে একটা স্ক্যাবিস স্কিন ইনফেকশন থাকতে পারে লিম্বে, অথবা বা মা বলবে যে কিছুদিন পর পরই তার টনসিল ফুলে যায় বা গলা ব্যথা করে, সোর থ্রোটের একটা হিস্ট্রি দিতে পারে। আর বাচ্চার পাফি একটা ফেস নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। সাধারণত কিডনি ইনজুরির এই ধরনের কিডনি পেশেন্টরা পেরিঅরবিটাল ইডিমা নিয়ে প্রেজেন্ট করে। তবে এটা এজিএন এর পেশেন্টের ইডিমাটা নেফ্রোটিক সিনড্রোমের চেয়ে কম থাকে। হ্যাঁ, আবার তার লেগ ইডিমাও থাকতে পারে, কারণ যদি তার ফ্লুইড ওভারলোড হয় তাহলে কিন্তু তার প্রথমে পেরিঅরবিটাল ইডিমা হবে, তারপরে আস্তে আস্তে জেনারেলাইজড ইডিমা হবে, মানে লেগে আসবে, তারপর অ্যাবডোমেনও আসতে পারে। তারপর আর নন স্পেসিফিক কিছু সিমটম, ফিভার, এগুলো থাকতে পারে। নন স্পেসিফিক সিমটম মধ্যে ম্যালেজ, লেথার্জিক, হেডেক থাকতে পারে। হেডেক এন্ড ভমিটিং যখন বলবে তখন আমি ধরে নিতে পারি পেশেন্টের হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি ডেভেলপ করতেছে কিনা, তার মানে আমাকে আরেকটু কনসিয়াস হতে হবে। হ্যাঁ, আর কমপ্লিকেশন গুলো সাধারণত হিস্ট্রিতে পেশেন্ট বলবে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে। রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর কিনা বা হার্ট ফেইলিউরের সাইন কিনা সেটা বুঝতে হবে। আর হলে কনভালশন বা আনকনসিয়াসনেস, হেডেক, ভমিটিং, এগুলো থাকলে আমরা হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি ডেভেলপস করছে কিনা, অথবা হাইপারক্যালেমিয়াতেও ভমিটিং বেশি হতে পারে। আর রেনাল ফেইলিউর হতে পারে। তো রেনাল ফেইলিউর হলে দেখা যাবে যে কমপ্লিট সিজেশন অফ দ্য ইউরিন আছে, তার লাস্ট 12 আওয়ার্স বা 6 আওয়ার্স পর্যন্ত তার কোনো ইউরিন পাস হয় নাই। আর ফিজিক্যাল এক্সামিনেশনে আমার এখানে জেনারেল এক্সামিনেশনের পার্ট হিসেবে আমি মুখের যেটা ফেস দেখবো, পাপি, আর পেলোড দেখবো, মাইল্ড টু মডারেট হতে পারে। স্কিন নিয়ে কোনো ইনফেক্টেড স্ক্যাবিসের ইনফেকশন আছে কিনা দেখবো। তারপর ইডিমা দেখবো। ব্লাড প্রেশার অবশ্যই দেখতে হবে, কারণ আমার এখানে হাইপারটেনশন একটা কমপ্লিকেশন, সুতরাং ব্লাড প্রেশার মেজার করতে হবে। আর লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউরের সাইনের জন্য আমাকে কি কি করতে হবে, এপেক্স বিটটা দেখতে হবে শিফটেড আছে কিনা, তারপরে ক্যালোপ্রিদম আছে কিনা, আর হচ্ছে যে লাংস আমার বেজাল ক্রেপিটেশন ডেভেলপ আছে কিনা। হ্যাঁ, এটা আমার হলো হার্ট ফেলিওরের একটা সাইন, আমাকে কিছু ইনফরমেশন সে দিবে। আর হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথির জন্য তো পেশেন্টের প্যাপিলোইডিমা আছে কিনা, যদি সম্ভব হয় তাহলে অপথ্যালমোস্কোপি এক্সামিনেশন করতে হবে, আর না থাকলে তো করা যাবে না। আর হচ্ছে যে অ্যাকিউট কিডনি ইনজুরির জন্য পেশেন্ট ড্রাউজি বা ভমিটিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, তার ইউরিন পাসের হিস্ট্রিটা নিতে হবে। এগুলো মোটামুটি তার ফিজিক্যাল এক্সামিনেশন আর ক্লিনিক্যাল ফিচার। আর আমরা ইনভেস্টিগেশন এখানে কি করব, এখানে মেইনলি দেখো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে প্রেজেন্টেশনের মধ্যে আচ্ছা ইউরিন পাসের ইউরিনের হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত নেফ্রোটিক সিনড্রোমের যে ইউরিন আর অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের ইউরিন দুটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা দিয়ে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এরকম চোখ ফোলা, পা ফোলা, তাহলে বাচ্চাটা কি কারণে আসছে। যেটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা তো আইটিস, ইনফ্লামেশন, সেজন্য তার ইউরিনে আরবিসি পাস হয়, হ্যাঁ, হেমাচুরিয়া হয়। ইউরিনটা মা প্রথমেই বলবে যে একদম কালো রঙের প্রস্রাব করে। আমরা এটাকে একটা স্পেসিফিক নাম বলি, কোলা কালার ইউরিন পাস। নরমাল প্রোটিন একটু কমাই খাবে এই। আর হলো গিয়ে ডায়াবেটিক্স দিব, যেহেতু তার বডিতে ফ্লুইড আছে, ডায়াবেটিক্স 1 to 2 মিলিগ্রাম, এবং ডায়াবেটিক্সটা থেকে দুইভাবে কাজ করে, ফ্লুইডও কমাবে আর তার হাইপারটেনশন যে হওয়ার চান্স থাকে সেটাও কমাবে। তারপরে যদি হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথির মতো সাসপেক্টেড হয় আমার কাছে, তাহলে আমি ওরাল নেফিডিপিন দেবো সাবলিঙ্গুয়ালি, এবং তারপরে আমি 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে আমি ওরালিও নেফিডিপিন কন্টিনিউ করবো। অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে, আর পেশেন্টকে সারাক্ষণই কন্টিনিউয়াস ফলো আপে রাখতে হবে। অ্যান্টিবায়োটিকের এখানে তেমন কোনো রোল নাই, কারণ আমার স্ট্রেপ্টোককাল ইনফেকশনটা আসলে 1 থেকে 6 উইকস আগেই হয়ে যায়।
সুতরাং অ্যান্টিবায়োটিক দিলে এমন না যে আমার ডিজিজ প্রগনোসিসটা তার খুব ইমপ্রুভ হবে, কিন্তু যেটা হবে যে আমি যে তার যে অন্য কোনো স্ট্রেনগুলো যদি থাকে সেগুলো স্ট্রেপ্টোককাসের, তাহলে সেগুলো আমি কমায় আনতে পারি, হয়তো ডিজিজের প্রগনোসিসটা ভালো হতে পারে। সেই ক্ষেত্রে আমি পছন্দ করব পেনিসিলিন ট্রিটমেন্ট, পেনিসিলিন দেওয়া। হ্যাঁ, যেটা হলো কি পেনিসিলিনটাকে আমরা 6 আওয়ারলি দিব। হ্যাঁ, আর হলো যে ওরাল পেনক্সিমিথাল পেনিসিলিন যেটা পাওয়া যায়, এটাই আমি তাকে ইউজ করতে পারি। আর প্রগনোসিস হচ্ছে যে এজিএন এর প্রগনোসিস খুবই ভালো, 95% সুন্দর রিকভারি করে যায়। আর 5% এর কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। কমপ্লিকেশন গুলো কি কি? হাইপারক্যালেমিয়া, হাইপারটেনশন, হাইপারটেনসিভ এনকেফেলোপ্যাথি, অ্যাকিউট রেনাল ফেইলিওর আর লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হতে পারে। এই 5টা হচ্ছে তার কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। পেশেন্টের হাইপারটেনশন হলে আমি অ্যান্টি হাইপারটেনসিভ দিব, হাইপারটেনসিভ এনকেফেলোপ্যাথি হলে আমাকে আইসিইউ ট্রিটমেন্ট দিতে হবে, আইসিইউ ম্যানেজমেন্ট দিয়ে আমার অ্যাডমিশন ভালো করতে হবে, মানে খুব সাডেন আমাকে প্রেশার কমায় আনতে হবে। আর হাইপারক্যালেমিয়া হলে কারেকশন করব হাইপারক্যালেমিয়া। আর অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হলে এখানে তো ফ্লুইড ওভারলোডের জন্য লেফট ভেন্ট্রিকুলার হচ্ছে, সুতরাং ফ্লুইড যখন কমে আসবে দেখা যাবে যে কার্ডিয়াক অ্যাক্টিভিটি তার ভালো হয়ে গেছে। বেসিক্যালি এটার জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট তেমন দরকার হয় না। এই মোটামুটি 5% এর কমপ্লিকেশন থাকতে পারে। আর রিকারেন্স খুবই কম, এজিএন এর রিকারেন্স রেট খুবই ভালো, মানে নাই। শুধু কিছু কমপ্লিকেশন হলে এই কমপ্লিকেশন গুলি 5% এর হতে পারে। সেখান থেকে অ্যাকিউট রেনাল ফেইলিওর যাদের হয়ে যায় তারা হয়তো একটু সাফার করবে কিছুদিন, আর মোটামুটি প্রগনোসিস ভালো। ম্যাম 5টা আরেকবার একটু বলবেন, 5টা কমপ্লিকেশন? কমপ্লিকেশনের মধ্যে প্রথমে হাইপারক্যালেমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে সেই জন্য হাইপারক্যালেমিয়া হবে, হাইপারটেনশন হবে, হাইপারটেনসিভ এনকেফেলোপ্যাথি ডেভেলপ করতে পারে। তারপরে ভেন্ট্রিকুলার হার্ট ফেইলিওর হতে পারে, আর হলো অ্যাকিউট রেনাল ফেইলিওর। মানে ফেইলিওর হাইপারটেনশনের দুইটা, হাইপারটেনশন নিজে একটা কমপ্লিকেশন, আর হাইপারটেনসিভ এনকেফেলোপ্যাথি হতে পারে, আর হাইপারক্যালেমিয়া 5টা। ঠিক আছে, এগুলি হচ্ছে ওর কমপ্লিকেশন। আজকে তো এই পর্যন্তই ছিল পড়া। আর নেফ্রোটিক সিনড্রোমটা আসলে এটার সাথে নাই। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম যদি নিতেও হয় আলাদা একটা ক্লাস নেওয়া উচিত। এটা মনে হয় তোমরা আমজা স্যারের সাথে একটু কথা বলে নিও, যদি নিতে বলে তাহলে নিয়ে দিব তোমাদের ক্লাসটা। কারণ নেফ্রোটিক সিনড্রোম পড়াতে অনেকটা সময় লাগবে, একটা ক্লাস পুরাই লাগে। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আর তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস কবে? 19 তারিখ। 19 তারিখে না স্নেক বাইট মনে হয় একটা লেকচার আছে, ওটার সাথে আমি অ্যাক্সিডেন্টাল পয়জনিং আর স্নেক বাইট একসাথে পড়াবো। হ্যাঁ, কখন ক্লাসটা নিব তোমরা আমাকে টাইমটা জানাই দিও। ম্যাম আমরা তো নরমালি লেকচার ক্লাস সকালের দিকে করি। ম্যাম ওই তো সকালে? হ্যাঁ, সকালে আমার একটু সমস্যা হবে, যদি তোমরা পারো আমাকে বিকেলে 3টা থেকে 5টার মধ্যে আমাকে একটা টাইম দিয়ে দিও। হ্যাঁ, 19 তারিখ মানে রোববার, তো মেয়েদের স্কুল থাকবে। আর যদি আমি একটু শনিবার নিতে পারতাম তাহলে ভালো হতো, আর কি আমি ফ্রি থাকতাম। আর অসুবিধা নেই, যদি মানে তোমরা তোমাদের মতো করে আমাকে ওই যদি রোববার থেকে বৃহস্পতিবার হয় তাহলে আমাকে ক্লাস টাইমটা একটু 3টা থেকে 5টার মধ্যে দিও। আর শনিবারে যদি ফ্রি থাকো তোমরা, ক্লাসের যদি শিডিউল বেশি না থাকে তাহলে একটু সকালবেলা আমি নিতে পারবো, অসুবিধা হবে না, বাসায় থাকবো। জি ম্যাম। তোমরা নিজের একটু কথা বলে আমাকে মেসেজ করে দিলেই হবে। হ্যাঁ, আর এটার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিও।